ভর্তি রক্ত এবং তার মধ্যে সোয়াগ মেরে সিগারেট টানা এবং তার সাথে সাথে ওপেন চ্যালেঞ্জ দেওয়া, এমন এনার্জেটিক ফিল বলতে গেলে একটা অ্যাক্টরই আছে আমাদের বলিউডে, রণবীর সিংয়ের আমরা লাস্ট যেটা আমরা মুভি দেখেছি রকি और রানি কি প্রেম কাহিনী, যেটা 2023-এ এসেছিলো আলিয়া ভাটের সাথে। সেটা একটা অ্যাভারেজ রমকম বলিউড রোম্যান্টিক মুভি থাকে, যেটা সেরকম অ্যাভারেজে বেরিয়ে যায়, সেরকম সেটার কোনো পপুলারিটি বা সেরকম সেটার কোনো আমরা চর্চা দেখি। যারা বলিউড রোম্যান্স পছন্দ করে, বলিউড রমকমস জিনিস পছন্দ করে, জানি না সেটাকে সঠিকভাবে রমকমও বলা হয় কি না, কিন্তু অনেকে এটা বলে থাকে, হ্যাশট্যাগে ইউজ করে থাকে, অনেক ভিডিও এরকম তারা ক্যাপশনস দিয়ে ছেড়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। তো তাদের জন্য অনেক টিম আছে, অনেকে ফ্যান্স আছে যারা এখনও সেই 90s-এর বলিউডের লাভ স্টোরি থেকে তারা এখনও বলিউডের লাভ স্টোরি দেখে, যেটা ঠিক আছে একদিক থেকে। এরকম মুভিও আমাদের বাঁচিয়ে রাখা উচিত, কারণ এখন সমস্ত দিক থেকে যেরকম আগে 90s ভাবতে গেলেই বা আগেকার যদি আমরা মুভি দেখতে যাই, আমরা ভাবতে গেলেই খালি আমরা একটা জিনিসই ভাবতাম যে লাভ স্টোরি হবে। মুভির মেন থিম এটাই হবে যে নায়কের নায়িকাকে পেতে কোনো সমস্যা হবে এবং কীভাবে স্ট্রাগল করে সে নায়িকাকে সে পেয়ে উঠবে। এবার এই মুভিতে মেয়ের বাবা ভিলেন না, এই মুভিতে মেয়ের ভাই ভিলেন না, এই মুভিতে অন্য কোনো অপোজিট ক্যারেক্টার একটা ভিলেন, সেটাই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি 90s-এর। যদিও বলিউডের ফিল্ম দেখি আমরা, যাই দেখি এটাই আমরা দেখে আসছি 90s থেকে। যদি আমরা ফিল্ম আমরা দেখে থাকি বা ফিল্ম বলে আমরা যদি কিছু বুঝে থাকি, আমরা এটাই জানতাম যে লাভ স্টোরি হবে একটা ছেলের মধ্যে একটা মেয়ের মধ্যে, আর এন্ড পয়েন্টে এসে তাদের হয়তো বিয়ে হবে বা তাদের একটা হ্যাপি এন্ডিং হবে, এটাই আমরা মুভি হিসেবে জানতাম। কিন্তু ধীরে ধীরে যত জেনারেশন এগোতে থাকলো, ধীরে ধীরে যতটা আমরা 20s-এর পরে আসতে থাকলাম, 2010, 11, 12 পরে যত আমরা আসতে থাকলাম, তারপরে আমাদের একটা চেঞ্জেস দেখা গেল যে সেখানে অ্যাকশনস আসতে শুরু করে, নানান রকম অন্য ট্রু বেসড স্টোরিতে ফোকাস করা হয়, অনেক ফ্যান্টাসি ক্রিয়েট করা হয়। তারপর সবথেকে বড় যেটা 2008-এর পর থেকে যখন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স আসে বা আয়রন ম্যান রিলিজ করা হয়, তারপর থেকে অনেকটা সিনেমা জগতে চেঞ্জ আসে, যে তখন থেকে প্রায় অনেক পার্টিকুলারলি এমসিইউ ফেমাস হওয়ার পর অনেক পার্টিকুলারলি আমরা ইউনিভার্স দেখতে থাকি, আমরা ইন্ডিয়াতে সেরকম ইউনিভার্স আমরা দেখি না, কিন্তু অনেক ইউনিভার্স এখন যদি আমরা বলিউড সিনেমাতে যাই বা ইন্ডিয়ান কোনো সিনেমাতে যাই, আমরা অনেক এখন ইউনিভার্স আমরা দেখতে পারবো। এলসিইউ বা মাসরুড পার্টস, তারপর তুমি স্পাই ইউনিভার্স, সব সেখান থেকেই কেমন যেন একটা ইন্সপায়ার। তো সেরকমই ধাস দেখতে গেলে আমরা যেরকম 90s-এ শুধু আমরা আমরা যেরকম শুধু লাভস রোম্যান্স এরকম কিছু একটা দেখতাম, এখন আমরা খালি অ্যাকশন দেখতে পারি। আর এরকম কেন জানি না মনে হচ্ছে কোন ডিরেক্টর কোন রাইটার কতটা ব্রুটালিটিভাবে দেখাতে পারে কোনো অবজেক্ট বা কোনো অবজেক্ট তো বলবো না, কোনো ক্যারেক্টারকে বা কোনো মানুষকে কতটা ব্রুটালিটিভাবে মারা, কতটা অ্যাকশন নর্মাল একটা অ্যাকশন সিনকে কীভাবে ভালোভাবে প্রেজেন্ট করা, কে কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, এরকম কম্পিটিশানে লেগে যায়। তারপরেও একটা জিনিস থেকে আসে এবার দেখানোর স্টাইলটা, কে কত পারে, কে কত বাজে দেখাতে পারে সেটা চলতো, কিন্তু এখন আবার চলছে নর্মাল জিনিসগুলোকেই কে কেমন প্রেজেন্টেশন করছে। তো মানুষ সভ্যতা জেনারেশন এত এগিয়ে যাচ্ছে, দিন দিন এত সামনে চলে যাচ্ছে যে এখন মানে ছোটো ছোটো জিনিসেও কভারেজ করা হচ্ছে, ছোটো ছোটো জিনিস দিয়েও এখন অডিয়েন্সকে খুশি করা হচ্ছে বা ফ্যান্সদের খুশি করা হচ্ছে, যেটা খুবই ভালো, একদমই বলবো না খারাপ। তো এটা একটা ভালো জিনিস। যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। তো রণবীর সিংয়ের যে নতুন একটি মুভি এসছে ধুরন্ধর, সেটা নিয়ে আজকে আমরা কথা বলতে এসছি। তো সেটাকে ডিরেক্ট করছে উরির যে ডিরেক্টর, প্রায় উরি বেরিয়েছিল প্রায় 6 বছর আগে, এবং সেই ডিরেক্টরই নতুন মার্কেটে সেরকম তার মুভি সেরকম আমরা চর্চা দেখিনি। লাস্ট আমরা উড়ি দেখেছিলাম, আর লাস্ট খুব একটা আর্টিকেল 370 বলে একটি মুভি ছিল, সেটাও আমরা টুকটাক যে মার্কেটে কিছু সেটা নিয়ে আলোচনা হয়েছিল, সেটাও আমার চোখে পড়েছিল। এবার তিনি নিয়ে আসছে ধুরন্ধর। তো যা শোনা যাচ্ছে এটি একটি ট্রু বেসড ফিল্ম হবে, ইন্ডিয়া পাকিস্তানের কিছু আন্ডারগ্রাউন্ড মিশন নিয়ে কিছু একটা ট্রু বেসড ফিল্ম হবে। এবার এটারই অনেক সমালোচনা আমি করব, যেটুকু আমার মনে হয়, আমার যেটা এক্সপিরিয়েন্স মনে হয়েছে ট্রেলার দেখে। তো চলো শুরু করা যায়। তার আগে তুমি যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখো, ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলের সাথে জুড়ে যেও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো শুরু করা। তো আদিত্য ধরের এই ধুরন্ধর মুভিতে যদি আমরা মেন যাকে আমরা দেখতে পাচ্ছি রণবীর সিং, তাকে মেন রোলেই আমরা দেখতে পাচ্ছি। তো রণবীর সিং তার যে রোল, তার কাজ কি কেমন দিয়েছে সেই দিকে যদি আমরা আসি তাহলে দুর্দান্ত দিয়েছে। কারণ রণবীর সিংকে আমরা যদিও গত কিছু বছর ধরে আমরা সেরকম চর্চায় দেখছি না, বা রণবীর সিংয়ের যদি আমরা গত কিছু বছর আমরা ব্যাক স্টোরিতে যাই তাহলে সে ওই আলিয়া ভাটের সাথে যে মুভিটি ছিল রাজা ও রানীকে এক প্রেম কাহিনী, আর লেটেস্ট যেটা রোহিত শেট্টির সাথে সার্কাস, রোহিত শেট্টি আমরা যেখানে ঝলক পাই আর কি রণবীর সিংয়ের, ওই সূর্যবংশী, সিঙ্ঘাম, সিম্বা, এগুলাতেই আমরা একটা অ্যাজ এ কমেডিয়ান হিসেবে তাকে আমরা বেশি দেখতে পারি। সিরিয়াস মুডে আমরা তাকে দেখতে পারি সিম্বাতে, কিন্তু যখনই সে সূর্যবংশীর পার্টে আমরা তাকে দেখি বা সিঙ্ঘামের আমরা পার্টে দেখি, সিঙ্ঘাম এগেইনেও আমরা দেখতে পারি বা সিঙ্ঘাম 3তেও আমরা তাকে দেখতে পারি। তো সেখানেও সে একটা কমেডি ক্যারেক্টারের রোল প্লে করে থাকে, আর সেখানে অতটা তাকে আমার পার্সোনালি ভালো লাগেনি। জানি আর তোমাদের কী কেমন লেগেছে। কারণ আমরা যদি সূর্যবংশীর একটা আমি লাস্ট ফাইট সিকোয়েন্সে যাই, সেখানে সে টেররিস্টদের সাথে এমনভাবে কথা বলছে, কি ফাজলামো তাদের সাথে করছে। আরে ভাই, সামনে তো টেররিস্ট দাঁড়িয়ে আছে, তার সাথে তুই মানুষ নর্মাল মাইন্ডেই তার সাথে চুক্তি করতে পারে না, দেশের পুলিশ হোক বা দেশের প্রশাসন হোক টেররিস্টদের সাথে চুক্তি করতে পারে না। সেখানে বলিউড কী দেখিয়ে দিচ্ছে যে তাদের সাথে কি ফাজলামো করছে, দাঁড়িয়ে যাচ্ছে, ভুং ভাং কথা বলছে। তো রিয়েলিজমটাকে রেখে সিম্পলিফাই করে যদি মুভি বানানো যায় তো আই থিঙ্ক অতটা মশলা দেওয়ার দরকারও পড়ে না, আর না দিয়েও একটা মুভি মোটামুটি হলেও অ্যাভারেজ বেরিয়ে যায়। কিন্তু তারা অ্যাভারেজ তো দূরের কথা, তারা যেখানে কমেডি দরকারই নাই সেখানে কমেডি দিয়ে সেই মুভিটাকে একদম পুরোপুরি অ্যাভারেজ তো দূরের কথা আনলজিক্যাল করে ফেলে।